হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তাহলে আরেকবার আমি তোমাদের কাছে ফিরে এসেছি কালপুরুষ উপন্যাসের 17তম অংশটিকে নিয়ে। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও। শ্যামবাজারের 5 মাথার মোড় ছাড়াতেই অনিমেষ অবাক গলায় জিজ্ঞাসা করলো, ওখানে কি হচ্ছে? পাতাল রেলের রাস্তা? মাধবীলতা বলল, হ্যাঁ, সমস্ত পথটাই খুঁড়ে একসা হয়ে গেছে। চট করে দেখলে চিনতে পারা যায় না। বলতে না বলতে গাড়ি দাঁড়িয়ে গেল। অর্ক মুখ বের করে দেখল রাজবল্লভ পাড়া পর্যন্ত ঠাস হয়ে দাঁড়িয়ে আছে গাড়িগুলো। সে ড্রাইভারকে বলল, ডান দিকের রাস্তাটা ধরুন, মণি কলেজের সামনে দিয়ে। লোকটা অজানা পথে গাড়ি নিয়ে যেতে নারাজ। একবার সেদিকে তাকিয়ে বিরক্ত মুখে আবার বসে রইল। অনিমেষ জিজ্ঞাসা করল, এত রাস্তা তুই জানলি কি করে? অর্ক জবাব দিল না। মাধবীলতা বলল, এ রাস্তায় ঢোকা আমাদের ভুল হয়েছে, সোজা সার্কুলার রোড দিয়ে গেলে সুবিধা হতো। কথাটা শুনে ড্রাইভার ঘাড় নাড়ল। সেও ভুল বুঝতে পেরেছে। অনিমেষ চারপাশে তাকিয়ে দেখছিল, কি দ্রুত পাল্টে যাচ্ছে শহরটা। এই পথে একদিন সে নিজেও ঘুরে বেরিয়েছে, অথচ এখন সে পথটাকে চেনা যাবে না। রাস্তার একটা দিক বন্ধ করে বিরাট বিরাট যন্ত্র দিয়ে খোঁড়াখুড়ি চলছে সশব্দে। সামনের গাড়ির ড্রাইভার দরজা খুলে মাটিতে নেমে চিৎকার করে উঠল, পাতাল রেল হচ্ছে, গোষ্ঠীর পিণ্ডি হচ্ছে, শালা টাকা ঝাড়বার কল, এখন দাঁড়িয়ে থাকো এখানে। ওদের গাড়ির ড্রাইভার মুখ বাড়িয়ে বলল, ঠিক বলেছেন দাদা, এর চেয়ে সার্কুলার রেল হলে কত ভালো হতো। বিধান রায় তাই চেয়েছিলেন। চাইবেন না কেন? উনি তো আর নারী টেপা ডাক্তার ছিলেন না। সামনে ড্রাইভারটি জানালো। অনিমেষ দেখল এরা দুজনেই বয়স্ক, দুজনেই পাতাল রেল প্রকল্পকে অপছন্দ করছে। যে কোনো পরিবর্তনে বয়স্কদের সমর্থন দেরিতে পাওয়া যায়, অথচ এই পথের তলা দিয়েই যখন পাতাল রেল ছুটবে, তখন এই মানুষগুলোই গর্ব করে বলবে, ওহ, কি কষ্টই না করেছিলাম আমরা সেদিন। কথাটা ভাবতেই অনিমেষের বুকের ভেতরটা টনটন করে উঠল। নতুন কোনো উদ্যোগ মেনে নিতে পারেনি বলেই এই দেশের মানুষ 67-র আগে যেমন ছিল এখনো তেমন রয়েছে। শুধু ওই উদ্যোগটাকে মনে প্রাণে গ্রহণ করতে পারলে নিশ্চয়ই এমনটা হতো না। অনিমেষ দেখতে পেল একটি লোক মণি কলেজের ফুটপাতে দাঁড়িয়ে হাসি মুখে গাড়িদের আটকে পড়া দেখছে। খুব মজা পেয়েছে যেন। হঠাৎ অনিমেষের মনে হলো লোকটাকে সে চেনে। অনেক বছর পার হয়ে গেলেও একটুও পাল্টায়নি, শুধু মুখের গড়ন আরো গোল হয়েছে। না, তার ভুল হয়নি। ওই দাঁড়ানোর ভঙ্গি, ওই আকৃতি এবং ধুতি পরা দেখে ভুল হবার কথা নয়। সে উত্তেজিত হয়ে হাত নাড়ল, কিন্তু যার উদ্দেশ্যে হাত নাড়া তার নজর অন্য দিকে। অনিমেষের খুব আফসোস হচ্ছিল, এখান থেকে চেঁচিয়ে ডাকলে শোনা যাবে না। মাধবীলতা বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হলো, চেনা কেউ? বলে উঁকি দিয়ে দেখবার চেষ্টা করল। চিনতে পারছো? অনিমেষ মাধবীলতার দিকে তাকালো। মাধবীলতাও তখনও ঠিক লোকটাকে বুঝে উঠতে পারছে না। অনিমেষ চাপা গলায় অর্ককে বলল, চট করে নেমে ফুটপাত থেকে ওই লোকটিকে দেখে নিয়ে আয় তো। দেখিস গাড়ি না ছেড়ে দেয়। ভাগ্যিস জ্যামে আটকালাম। অর্ক দরজা খুলে প্রায় দৌড়ে গেল ফুটপাত ধরে। এদিকে এর ফুটপাত এখনো বাঁচিয়ে রেখেছে পাতাল রেলওয়ালারা। অনিমেষ দেখল অর্ক মণি কলেজের সামনে গিয়ে চারপাশে তাকাচ্ছে। তারপর গাড়ির দিকে মুখ করে জানতে চাইল কাকে বলবে। অনিমেষ হাতের ইশারা করতেই অর্ক উল্টো মুখ করে দাঁড়ানো লোকটাকে ডাকলো, শুনুন। লোকটা চশমার আড়ালে চোখ বড় করে ওর দিকে তাকাতেই অর্ক হাত নেড়ে গাড়িটাকে দেখালো, আপনাকে ডাকছে। আমাকে ডাকছে? গাড়ি থেকে? অনিমেষ দেখল ওরা এগিয়ে আসছে। ড্রাইভার শেষ পর্যন্ত আশা ছেড়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। কেউ একজন চেঁচিয়ে উঠল, ভোর হয়ে যাবে, বাড়ি ফিরে যান। অনিমেষ মাধবীলতাকে বলল, কি আশ্চর্য, এখনো চিনতে পারছো না? সঙ্গে সঙ্গে মাধবীলতার মুখ উজ্জ্বল হয়ে উঠল।
একটা আন্তরিক হাসিতে দুটো ঠোঁট দীর্ঘতর। ওমা, পরমহংস! ততক্ষণে গাড়ির পাশে এসে চোখ ছোট করে পরমহংস এদের দেখছে। অনিমেষ হাত বাড়ালো, কেমন আছিস? বলতে বলতেই তার খেয়াল হলো ইউনিভার্সিটিতে সে ওকে তুমি বলতো, কিন্তু এখন তুই বলতে খুব ভালো লাগলো। প্রায় লাফিয়ে উঠল পরমহংস। আই বাপ, গুরু তুমি বেঁচে আছো? ওর কথা বলার ভঙ্গি দেখে মাধবীলতার হাসির বাঁধ ভাঙল। অনিমেষ ওর হাত জড়িয়ে ধরে বলল, থাক, চিনতে পারলি শেষ পর্যন্ত? কিন্তু আমি মরতে যাব কোন দুঃখে? এবার একটু আমতা আমতা করল পরমহংস। আমি সেই রকমই শুনেছিলাম, কদিন বাদে দেখা। আরে বাবা, আপনিও সঙ্গে আছেন? ও, আজ কার মুখ দেখে উঠেছি আমি। এই সময় একসঙ্গে অনেকগুলো হর্ন বাজতে থাকলো। সামনের গাড়িগুলো এবার নড়ছে। ড্রাইভার দৌড়ে এসে দরজা খুলতেই অনিমেষ বলল, উঠে আয়, উঠে আয়। পরমহংস বলল, কি আশ্চর্য, আমি উঠবো কেন? সে অর্কর দিকে তাকালো। মাধবীলতা মুখ বের করার চেষ্টা করে বলল, আগে উঠুন, তারপর ভাবা যাবে কেন উঠবেন, উঠে পড়ুন। তখন আর দ্বিধা করার সময় ছিল না। সামনের গাড়ি অনেকটা এগিয়ে গিয়েছে। অর্ক দৌড়ে ড্রাইভারের পাশের জায়গাটা নিতে পরমহংস তাকে অনুসরণ করলো। গাড়ি চলতে শুরু করলে অনিমেষ জিজ্ঞাসা করলো, তোর হাতে এখন কোন কাজ আছে? কোথাও যাচ্ছিলি? হ্যাঁ, ছাত্র পড়াতে যাচ্ছিলাম। ছেড়ে দে এসব কথা, আজ আমি ডুব মারছি। বলে উল্টো দিকে ঘুরে বসলো সে। তোরা মাইরি একদম বুড়িয়ে গেছিস। তোর মতো মুখ চোখে 50 বছর, আর তোকেও তুই বলছি। আপনি টাপনি বলতে পারবো না। হ্যাঁ, তুইও বুড়ি হতে চলেছিস। অথচ লাস্ট যখন দেখেছিলাম তখন কি ছিলি মাইরি, শালা ইউনিভার্সিটি কেঁপে যেত। অনেক অনেক দিন বাদে মাধবীলতা ব্লাশ করলো। যাহ, কি অসভ্য! অসভ্য মানে? ইয়ার কি, বিখ্যাত নকশাল নেতা অনিমেষ মিত্তির যদি তোকে তুলে না নিত তাহলে একদিনে। পরমহংস পাছে বেফাস কিছু বলে বসে, তাই মাধবীলতা দ্রুত বলে উঠল, কি হচ্ছে কি? সামনে কে বসে আছে জানো? তারও সম্বোধন আপনি থেকে কখন তুমিতে পৌঁছে গেছে। পরমহংস একটু সোজা হবার চেষ্টা করে অর্ককে দেখল, তারপর চোখের ইশারায় জিজ্ঞাসা করলো, কে? মাধবীলতা হাসল, পুত্র। ও! পরমহংসের চোখ ছানা বড়া হয়ে গেল। এত বড় ছেলে তোর? অসম্ভব! এই যে ভাই, কি নাম তোমার বলো? অর্ক, অর্ক মিত্র। অর্ক ঠিক বুঝতে পারল না তার বিরক্ত হওয়া উচিত কিনা। মিত্র? ওরা যা বলেছে তা ঠিক। চোখ সরাচ্ছিল না পরমহংস। ঠোঁট টিপে অর্ক মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল এমন ভঙ্গি করল পরমহংস। এটা কি করে হলো? অনিমেষ হাসল। বিয়ে করেছিস? কথা ঘোরানো দরকার। আমি? খ্যাপা, শুধু হংস নয়, পরমহংস। জলটুকু ফেলে দিয়ে দুধ গিলেনি। যা রোজগার করি নিজেরই পেট ভরে না, তা আর বিয়ে তো দূরের কথা। পরমহংস যখন কথা বলছিল তখন অর্ক দেখছিল ওর দাঁত বেশ উঁচু। এমনিতেই মনে হয় হাসি হাসি মুখ। পরমহংস বলল, কিন্তু ব্যাপারটা কি বলতো? এই গাড়িতে তোকে কখনো দেখবো ভাবিনি। কিনলি কবে? অনিমেষ মাথা নাড়ল। এটা আমার গাড়ি নয়। যাক চলে, তাহলে এটা কার গাড়ি? আমার ছোট কাকা পাঠিয়ে দিয়েছে, আমরা ওর কাছে যাচ্ছি। ও, তাহলে আমাকে নিয়ে যাচ্ছিস কেন? ছোট কাকার সঙ্গে দেখা করার কথা অর্কর আর ওর মায়ের। আমি বাইরে তোর সঙ্গে বসে গল্প করব। অনিমেষ ওকে আশ্বস্ত করতে চাইল। বাইরে মানে কারো বাড়িতে গিয়ে? বাড়ি না রে, হোটেল, পার্ক হোটেল। উড়ে বাস, নামিয়ে দে, নামিয়ে দে। অত বড় হোটেলে আমি যেতে পারবো না। তোর ছোট কাকা পার্ক হোটেলে থাকে? সেই কাকা নাকি রে যার সিগারেট আমাদের খাইয়েছিলি? তখনও তো হোটেলে থাকতো। পরমহংস মনে করার চেষ্টা করছিল। অনিমেষ ঘাড় নাড়ল। হ্যাঁ হ্যাঁ, সেই কাকাই। তবে এবার তিনি ওদের সঙ্গে কথা বলবেন। আমার পক্ষে হাঁটা চলা অসম্ভব, তাই আর কি। বোধহয় এতক্ষণ উত্তেজনায় পরমহংসর চোখ এড়িয়ে গিয়েছিল। এবার সে ক্রাশটাকে দেখতে পেল। সে আরেকটু ঝুঁকে অনিমেষের পায়ের দিকে তাকালো। পাজামা পরার সত্ত্বেও একটা পায়ের অস্তিত্ব যে নেই তা বুঝতে অসুবিধা হলো না। এসব
দেখার সময় ওর মুখ গম্ভীর হয়ে আসছিল। তারপর অদ্ভুত চোখে অনিমেষের মুখের দিকে তাকালো। সেই হাসি খুশি ভাবটা এখন উধাও হয়ে গিয়েছে। ঠোঁট কামড়াতে ধরেছে পরমাংশ। অনিমেষ হাত বাড়িয়ে ওর হাত ধরল। এখন এসব অভ্যেস হয়ে গেছে রে। পুলিশ? কোনো রকমে প্রশ্নটা উচ্চারণ করল পরমাংশ। মাধবীলতা তখন জানালার দিকে মুখ ফিরিয়ে। অনিমেষের মনে হলো অনেকদিন বাদে একটা উষ্ণ আত্মীয়তার স্পর্শ পাচ্ছে সে। পরমাংশের মুখ এখন মাধবীলতার দিকে। বিয়ের আগেই পুলিশ এই অবস্থা করেছিল কিরে? মাধবীলতা ধীরে ধীরে মাথা নাড়ল। না, বিয়ের পর। অনিমেষ একবার সেদিকে তাকিয়ে হেসে ফেলল। ছেড়ে দে এসব কথা। একটা লোক হাঁটতে পারলো কি পারলো না তাতে পৃথিবীর কিছু যায় আসে না। একদম ফালতু, একদম ফালতু কারণে তুই নিজের জীবনটা দিলি অনিমেষ। তোদের নকশাল আন্দোলনে দেশের কি হাল পাল্টেছে বল? পরমহংসের গলাটা ধরে এলো। অবশ্য আবার দেখ, এখন তো আমরা সমস্ত শরীরে বিকলাঙ্গ হয়ে বাস করছি, চলছি ফিরছি, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমাদের হাত পা মেরুদণ্ড সব যেন বাঁকানো। তোর হয়তো শুধু দুটো পা গিয়েছে, কিন্তু মনে মনে সান্ত্বনা পাস যে একদিন প্রতিবাদ করেছিলি। কিন্তু আমি তো তাও করতে পারিনি। সারা দিন রাত কেঁচো হয়ে আছি। বাবার অফিসে ঢুকেছিলাম, সেখানে কোনো প্রমোশন নেই। চারধারে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, বাস ট্রামে ওঠা যাচ্ছে না, কিন্তু ভাড়া দ্বিগুণ হচ্ছে। আর এসবের প্রতিবাদ করলেই বলা হবে সমাজ বিরোধী। তোকে বলবো কি, আমারই রকে বসে আমার ভাইপো যে খিস্তি করে তা আমাকেই মুখ বুজে শুনতে হয়। প্রতিবাদ করার সাহস হয় না ওদের চেহারা দেখে। কেমন খয়াটে বাবরি চুল। এসব বিকলাঙ্গ না হলে কেউ সহ্য করে? অনিমেষ তো বটে, মাধবীলতাও অবাক হয়ে পরমহংসের কথাগুলো শুনছিল। ইউনিভার্সিটির সেই হাসি খুশি ছেলেটা যে ক্রিকেটের পরিভাষায় জীবন নিয়ে ঠাট্টা করত, রাজনীতি থেকে সযত্নে 7 হাত তফাতে থাকতো, শ্রেয় বলে মনে করত, কি যে উপলব্ধি করেছে কে জানে। সেই যে উপলব্ধি, এই যে কথাগুলো বলছে, সেই উপলব্ধি কি? আবার ঘাড় ঘোরালো পরমহংস। তুই ওটা ছাড়া একদম হাঁটতে পারিস না? না না, এটা নিয়েও খুব বেশি দূর নয়। তুই এখন কোথায় আছিস? সেই পৈতৃক ভবনেই। তুই? বেলগাছিয়ায়। ঠিকানাটা বল। একদিন জানতাম না, এখন যখন জানলাম তখন যোগাযোগটা থাক। আমি শুনেছিলাম তোকে নাকি নর্থ বেঙ্গলের পুলিশ মেরে ফেলেছে। তোদের যে বিয়ে হয়ে গেছে, এত বড় ছেলে হয়েছে, তা কি করে জানবো বল? ঠিকানাটা কি? 3 নম্বর ঈশ্বরপুকুর লেন। ওটা বেলগাছিয়া ট্রামদ্বীপোর কাছে একটা বস্তি। ওখানে গিয়ে আমাকে না খুঁজে অর্ককে খুঁজলে তাড়াতাড়ি পেয়ে যাবি। জানি না খোঁড়া লোক বলে কেউ দেখিয়ে দেবে কিনা। অনিমেষ কথাটা শেষ করা মাত্র অর্ক মুখ ঘুরিয়ে মায়ের দিকে তাকালো। তোরা বস্তিতে থাকিস? পরমাংশ অবাক হয়ে গেল। একটা ভালো ফ্ল্যাট দেখে দাও না। 1.5খানা ঘর হলেই হবে, বেশি ভাড়া দিতে পারবো না। আমি স্কুলে পড়াই, সেই আয়ে চলে আমাদের। মাধবীলতা অনুরোধ করতেই অনিমেষ হেসে উঠল। মাধবীলতা অপ্রতিভ মুখে জিজ্ঞাসা করল, হাসলে কেন? অনিমেষ বলল, অনেকদিন আগে আমি পরমহংসকে ওই রকম গলায় বলেছিলাম, আমাকে একটা টিউশনি জোগাড় করে দাও না, যা মাইনে দেবে দিক। বেচারাকে আবার আজ শুনতে হলো সেই ফ্ল্যাট রেখে দিতে হবে। তুই সেদিন জিজ্ঞাসা করেছিলি অবস্থা খুব টাইট, আজ জিজ্ঞাসা করলেও একই উত্তর শুনবি। হ্যাঁ। পরমহংস কিছু বলার আগেই মাধবীলতা বলল, ঠিক আছে, দরকার নেই। পরমহংস বলল, কলকাতায় চাকরি পাওয়া যত সোজা, ফ্ল্যাট তত নয়। যদি রাইটার্সে ধরাধরি করার কেউ থাকে তাহলে সরকারি ফ্ল্যাট পাওয়া যায়। ওহো, জানিস কি, সুদীপ এখন মন্ত্রী হয়েছে। ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট জিএস ছিল, চুরুট খেত। মাইরি কি কপাল! অথচ ওর সে বিমান কি শার্প ছিল, সে বিমানের এখন আর পাত্তা নেই। সুদীপকে বলবি? আমার পক্ষে সম্ভব নয় রে। ঠিক আছে, তুমি একটা দরখাস্ত লিখে দিও, আমি ওটা নিয়ে যাব। অত আদর্শ নিয়ে থাকলে চলে না। দাঁড়াও, 1.5খানা ঘর হলেই হবে। আমাদের পাড়ার এক ভদ্রলোক সল্টলেকে উঠে যাচ্ছে, বাড়িওয়ালা যদি হেভি সেলামি চায় তো হয়ে গেল। দেখি। পরমহংস এবার অর্কর দিকে তাকালো। তুমি কি পড়ছো? ক্লাস 9। ও তাই বলো, তোমার চেহারা দেখে মনে হচ্ছিল বোধহয় কলেজ টলেজে পড়ছো। আমার অবশ্য ভুল হয়েছে, তোমার অত বয়স হতেই পারে না। আরে আমরা যে পার্ক স্ট্রিটে চলে এসেছি,
গাড়ি তখন পার্ক হোটেলে ঢুকছে। গলি দিয়ে ঠিক সদর দরজার সামনে পৌঁছে ড্রাইভার দরজা খুলে দিল। মাধবীলতা নিচে পা রেখে জিজ্ঞাসা করলো, তুমি নামবে না? অনিমেষ বলল, ওকে জিজ্ঞাসা করো তো, আমাদের পৌঁছে দেওয়ার হুকুম পেয়েছে কি? ড্রাইভার কথাটা শুনতে পেয়েছিল, বলল, হ্যাঁ স্যার। অনিমেষ বলল, তাহলে আর কষ্ট কি হবে? পরমহংস, তুই বরং পেছনে চলে আয়, ওরা ঘুরে আসুক। তুমি ভাই গাড়িটাকে কোনো নিরিবিলি জায়গায় রেখে দাও। পরমহংস পেছনের সিটে বসতে বলল, তাই ভালো, আমার আবার এসব জায়গায় এলেই কেমন অস্বস্তি হয়। মাধবীলতার হাঁটতে সংকোচ হচ্ছিল। হোটেলে যারা ঢুকছে বা বের হচ্ছে তাদের দিকে তাকালেই বোঝা যায় তারা কোন তলার মানুষ। অর্কর অবশ্য সে ধরনের কোনো প্রতিক্রিয়া হচ্ছিল না। সে আগ্রহ নিয়ে চারধারে চোখ বোলাচ্ছিল। সামনেই রিসেপশন। ওরা সেখানে গিয়ে দাঁড়াতেই এক ভদ্রলোক ওপাশ থেকে বললেন, ইয়েস। ঠিক 2 মিনিট পরে ওরা নির্দিষ্ট ঘরের দরজায়। মাধবীলতা লক্ষ্য করছিল অর্ক একটুও আড়ষ্ট নয়। এই ঝকঝকে হোটেলের কোনো কিছুই যেন ওর কাছে ভীতিকর নয়, বরং সে নিজে অসুবিধে বোধ করছিল। দরজার কাছে এসে মনে হচ্ছিল যার সূত্রে এই ভদ্রলোকের কাছে আসা সেই রইল নিচে গাড়িতে বসে, আর ওরা উঠে এলো। প্রিয়তোষ হাত বাড়িয়ে দেখিয়ে দিতেই মাধবীলতা সন্তর্পণে বসে পড়ল। অর্ক দেখলো কি নরম, যেন ডুবে যাচ্ছে শরীর। এই ঘরটাই এত তরিবৎ করে সাজানো যে চোখ ট্যারা হয়ে যায়। প্রিয়তোষ বললেন, ব্যাপারটা কি জানো? আমি এদেশে থাকি না, বয়সও হচ্ছে, কবে চট করে চলে যাব কে বলতে পারে। তাই তোমাদের সঙ্গে কয়েকটা বিষয়ে আলোচনা করতে চাইছি আমি, বুঝলে? মাধবীলতা আঁচলটা আরেকটু টেনে নিয়ে বসলো। আমি ঠিক বুঝতে পারলাম না। প্রিয়তোষ উল্টো দিকের সোফায় শরীর এড়িয়ে বসলেন। বৌমা, তোমাকে বুদ্ধিমতী বলে মনে হয়েছে, তবে সেই সঙ্গে কিছুটাই বা বলি কেন, প্রচণ্ড ইমোশনাল। আমি তোমার সব কথা আজ সকালেই জেনেছি। আমাদের বংশ তোমার কাছে কৃতজ্ঞ। মাধবীলতা মুখ নামালো। এসব কথা বলছেন কেন? বলছি তার প্রয়োজন আছে। তুমি শুনেছ কিনা জানি না, জলপাইগুড়ি শহরে আমাদের যে বাড়ি বাবা করে গিয়েছিলেন সেটার দাবি নিয়ে অনেকেই সোচ্চার হয়েছে। আমি যখন গেলাম তখন অনিমেষের জ্যাঠামশাই আমাকে ধরেছিল যাতে আমি আমার অংশ তার নামে লিখে দিই। ওদের ধারণা অনিমেষকে পুলিশ মেরে ফেলেছে, অতএব দাদা মারা গেলে পুরো সম্পত্তি ওরাই পাবে। কিন্তু আমি ঠিক করেছিলাম দিদিকে আমার অংশ দিয়ে দেব যাতে তাকে কেউ হেনস্থ না করতে পারে। এখানে এসে যখন তোমাদের সন্ধান পেলাম তখন মনে হচ্ছে ভালোই হলো। তোমরা যদি ওখানে চলে যাও তাহলে সমস্ত ব্যাপারটা একটা সুরাহা হয়। আমি আমার অংশ তোমার নামে লিখে দিচ্ছি এবং বিশ্বাস করছি যে তুমি দিদিকে দেখাশোনা করবে। প্রিয়তোষ এক নাগাড়ে কথাগুলো বলে মাধবীলতার মুখের দিকে তাকালেন। মাধবীলতা বলল, আপনার জিনিস আপনি দিতে যাবেন কেন? ওই যে বললাম, তাছাড়া ওখানে তো আমি কখনো থাকতে যাব না। তা হোক, আমি এই দায়িত্বটা নিতে রাজি নই। কেন, তুমি দিদির দায়িত্ব নিতে রাজি নও? আমি সে কথা বলিনি। ওর সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার। আপনাদের ছেলের কাছে আমি সবই শুনেছি, কিন্তু কোনো সম্পত্তি আমি নিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। কেন? মাধবীলতা হাসলো মুখ নিচু করে, কিন্তু জবাব দিল না। প্রিয়তোষ খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন, তারপর নিজের মনে বললেন, তুমি আমাকে সত্যি অবাক করলে। তোমরা কি খাবে, চা না কফি? কফিই বলি। রিসিভার তুলে রুম সার্ভিসকে হুকুম জানিয়ে প্রিয়তোষ অর্কর দিকে তাকালেন। তোমরা যে পরিবেশে থাকো তাতে ওর উন্নতি করা খুব মুশকিল। শুধু ওর জন্যেই তোমাদের জলপাইগুড়িতে চলে যাওয়া উচিত। ওখানে আর যাই হোক এখনো পড়াশোনার আবহাওয়া আছে। মাধবীলতার মনে তখন কফি ঘুরছে। অনিমেষকে নিচে রেখে এই ঘরে বসে ওরা কফি খাবে, কিন্তু উনি এমন ভঙ্গিতে বললেন যে মুখের উপর না বলতে পারা গেল না। সে প্রিয়তোষের কথার উত্তরে বলল, দেখি কি করা যায়। দেখা দেখি নয়, যত তাড়াতাড়ি পারো চলে যাও। আমি তোমাদের কথা আজই দাদাকে লিখে দিয়েছি। ও যদি যেতে রাজি হয়। রাজি হবে না কেন? তোমার উপর সমস্ত বোঝা চাপিয়ে দিতে ওর সংকোচ হয় না? বাই দি বাই, তোমার মা বাবা কোথায় থাকেন? মাধবীলতা ঠোঁট কামড়ালো, তারপর স্পষ্ট উচ্চারণ করলো, আমার সঙ্গে যোগাযোগ নেই, আমাকে ওরা মেনে নিতে পারেনি। তুমি তো দারুণ মেয়ে। প্রিয়তোষ গর্বিত ভঙ্গিতেই বললেন, তোমার জন্য আমি খুব খুশি। অনিতা সত্যিই ভাগ্যবান। কফি এলো। মাধবীলতা ভেবেছিল তাকেই হাত লাগাতে হবে, কিন্তু এখানকার বেয়ারাগুলো বোধহয় খুব
কেতা দুরস্ত। কফিতে চুমুক দিয়ে প্রিয়তোষ বললেন, এবার তাহলে চলি। আমি মনে মনে যা ঠিক করেছি তা তোমার কথায় আরো জোর পেল। দেখো বৌমা, সারা জীবন আমি বাইরে বাইরে, বাবার জন্য ইচ্ছে হলেও আমি কিছু করতে পারিনি। শুনেছি শেষ বয়সে ওকে খুব অর্থ কষ্টে কাটাতে হয়েছে। জলপাইগুড়িতে গিয়ে দেখে এলাম ওদের অবস্থাও ভালো নয়। দাদার পক্ষে কিছু করা সম্ভব নয়। দিদি অসুস্থ, বৌদিকে আমি আগে দেখিনি। এই অবস্থায় বড় কিছু করার ব্যাপারে আমার দ্বিধা ছিল। তোমাকে দেখার পর, অনিকে ফিরে পাওয়ার পর এবং এই শ্রীমানকে আবিষ্কার করে মনে হচ্ছে আমি আমার বংশের প্রতি কিছুটা কর্তব্য করে যাই। আমার যা ঋণ তা এবার শোধ করে দেওয়ার সুযোগ দাও আমাকে। অর্ক কফি শেষ করে ফেলেছিল। মাধবীলতার হাতের কাপ নড়ে উঠল। সে ধীরে ধীরে কাপটাকে নামিয়ে রাখলো। প্রিয়তোষ বোধহয় সেটা লক্ষ্য করেন। নিজের সঙ্গে কথা বলছেন এমন ভঙ্গিতে বললেন, অনেক তো হলো, এবার পিছনে তাকানো যাক। বৌমা, মানুষের জীবনে একটা সময় থাকে যখন শুধুই সামনে তাকানো। তাকাতে তাকাতে হঠাৎ যখন মনে হয় এই যে পেছনটা আমি ফেলে এলাম সেটা কিরকম দেখি, তখনই বুঝবে সামনে আর তাকানোর কিছু নেই, আর বোধহয় আমার ভারতবর্ষে আসাও হবে না। তাই আমি এখানে আমার যা আছে তা তোমার আর তোমার ছেলের নামে ট্রান্সফার করে দিতে চাই। মোটামুটি 2 লক্ষ টাকার মতো হবে। শুধু ওই টাকায় তুমি আমার বুড়ি দিদি আর দাদাকে দেখো, এই ছেলেটাকে মানুষ করো। মাধবীলতা বুঝলো অর্ক চমকে উঠেছে। এই বৃদ্ধ এখন এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে, সেই দৃষ্টিতে আত্মসমর্পণ পরিষ্কার। এটুকুও দানের অহংকার নেই। 2 লক্ষ টাকা! মাধবীলতা অর্কর দিকে তাকালো। কি আশ্চর্য, ছেলে মুখ নামিয়েছে। প্রিয়তোষ মিনতি করলেন, বৌমা তুমি আবার না বলো না, এই বুড়োর অনুরোধ রাখো। মাধবীলতা খুব সতর্ক গলায় কথা বলল, ওর সঙ্গে কথা বলে দেখি। কার সঙ্গে? অনির সঙ্গে? ওর সঙ্গে কথা বলে কি হবে? একটা বিকলাঙ্গ মানুষ তোমাকে কি যুক্তি দিতে পারে? না। মাধবীলতা প্রায় স্থান কাল ভুলে গেল। এভাবে বলবেন না দয়া করে। প্রিয়তোষ বললেন, তুমি কেন বুঝতে চাইছো না? অনিমেষের নিজে থেকে কিছু করার সামর্থ্য নেই। তুমি যা করবে ও তাই মেনে নেবে। মাধবীলতা উঠে দাঁড়ালো। আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনার চলে যাওয়ার দিন তো এখনো আসেনি কিন্তু আসবে। তাছাড়া আমাকে ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। এই টাকায় আমাদের একমাত্র উত্তরাধিকারী মানুষ হবে। মাধবীলতা বলল, আপনাকে আমি জানাবো। আর অর্কর কথা যদি বলেন তাহলে বলি, আমি যদি নিজের রোজগারে ওকে মানুষ না করতে পারি তাহলে ওই টাকা ওকে অমানুষ হতে দ্রুত সাহায্য করবে। আমরা চলি। দরজায় এসে প্রিয়তোষ শেষবার বললেন, তুমি হ্যাঁ বলে যাও বৌমা। মাধবীলতা হাসল। আপনি গুরুজন, আপনার মুখের উপর এত কথার পর কথা বলতে বাধে, কিন্তু দোহাই, আমার পায়ের তলা থেকে মাটি কেড়ে নেবেন না। আপনি তো জানেন আমি খুব ইমোশনাল, এটুকু নিয়েই তো বেঁচে থাকি। লিফটে নয়, সিঁড়ি ভেঙে ওরা নিচে নেমে এলো। নামতে নামতে প্রচণ্ড বিস্ময়ে অর্ক বলল, তুমি 2 লাখ টাকা ছেড়ে দিলে মা? কেন? মাধবীলতা বলল, তোর বাবাকে জিজ্ঞাসা কর। তুমিই বলো না। ওই টাকা থাকলে তোমাকে আর কষ্ট করতে হতো না, আমরা অনেক ভালো জায়গায় থাকতে পারতাম। অর্ক মায়ের মুখের দিকে তাকিয়ে দেখল সেই মুখ থমথম করছে। ড্রাইভার ওদের পথ চিনিয়ে গাড়ির কাছে নিয়ে গেল। অনিমেষ আর পরমাংশ পেছনের সিটে বসে গল্প করছে। ওদের দেখে পরমাংশ ঠাট্টা করলো, ওহ এত দেরি করলে? খুব খেয়েছো মনে হচ্ছে, আমাদের একবার চাও জোটেনি। মাধবীলতা অনিমেষের মুখোমুখি হলো। উনি জলপাইগুড়ির বাড়ির অংশ লিখে দিতে চান। সে কি? না না, তুমি রাজি হওনি তো? অনিমেষ আঁতকে উঠল। উনি অর্ক এবং তোমার বাবা মায়ের জন্য আমাকে 2 লাখ টাকা দিতে চান। আমি এড়াতে চেয়েছিলাম শেষ পর্যন্ত। তুমি পাগল হয়েছ লতা? শেষ পর্যন্ত দান নেবে? অনিমেষের গলায় অবিশ্বাসের সুর। মাধবীলতা পরমাংশকে বলল, এই যাও না, একটা ট্যাক্সি ডেকে আনো, তোমাকে আমি ভাড়ের চা খাওয়াবো, আমি কথা দিচ্ছি। এদের গাড়িটা আর আটকে রাখা উচিত নয়। অর্ক অবাক হয়ে মায়ের মুখ দেখছিল। এত সুন্দর, যেন দেবী দুর্গার মতো। মা কি করে দেখতে হয়ে গেল। তাহলে বন্ধুরা, তোমরা এতক্ষণ শুনছিলে আমাদের আজকের উপন্যাসের অংশটি, অর্থাৎ 17তম অংশটি। এই গল্পটা তোমাদের কেমন লাগলো? গল্প বলবো না, উপন্যাসের অংশটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুনি। আচ্ছা, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।